ওকে, দেন আমরা আজকে যেটা পড়বো সেটা হলো ডেটাবেসটা কি। আপনারা কি জানেন ডেটাবেস কি? কি ডেটাবেস কি? যেখানে ডাটা জমা হয়ে থাকে। ডাটাবেস কোথায় থাকে? ডাটাবেস সার্ভারে থাকে, ঠিক আছে? তো ডাটাবেস যদি সার্ভারে থাকে, এই আমরা যখন সার্ভার সেটআপ দিছি তখন কি সার্ভার সেটআপ দিয়েছিলাম আমরা লোকালে? জ্যাম। সেখানে জ্যামের আমি এটা অ্যাপ্লিকেশন বলছিলাম না, কি বলছিলাম? ক্রস প্ল্যাটফর্ম, এতে অ্যাপাচি, এমতে মাইস্কুল, এমতে মারিয়াডিবি। হ্যাঁ, মারিয়াডিবি হলো মাইস্কুল সার্ভার তৈরি করছে, ঠিক আছে? তো এই মাইস্কুল সার্ভারের মাধ্যমে আমরা ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এখন আমার কথা হলো আমি ডেটা রাখবো, এগুলো তো ডেটা রাখছি, এটা ডাটাটা টেক্সট ডাটা না, এখানে টেক্সট ডাটাও আছে, ইমেজও আছে, সব ডাটা। এগুলো কিন্তু এক প্রকার ডেটা। আমরা ডেটাটা করছি না, তাহলে এগুলো তো এক প্রকার ডাটা। আমরা ডাটা তো স্টোর করছি। তাহলে আমরা এইভাবে ডাটা স্টোর না করে কেন আমরা ডেটাবেস ইউজ করবো? কারণটা কি? এটা কি আপনারা বলতে পারবেন? না, সিকিউরিটির জন্য না। হ্যাঁ, ডাটাবেস আমরা ডাটাবেসে ডাটা রাখবো এই জন্য যেন আমরা সেই ডাটাগুলোকে ফার্দার ম্যানিপুলেশন করতে পারি, ফার্দার সহজে সেই ডাটাগুলোকে ম্যানিপুলেট করতে পারি, ডাটাগুলোকে সিলেক্ট করতে পারি, ডাটাগুলোকে অন্য ফর্মে ট্রান্সফার করতে পারি, ট্রান্সফরমেশন করতে পারি, ঠিক আছে? মনে করেন আমি এইভাবে ডাটাবেস রাখছি, এটা কি ডক ফাইল না? ডক ফাইল ডাটাগুলো রাখছি। তাহলে এই ডাটাগুলো আমরা প্রোগ্রামেটিক্যালি আমি যদি পরবর্তীতে এগুলোকে ইউজ করতে চাই, প্রোগ্রামেটিক্যালি আমি সহজে কন্টেন্টগুলো ম্যানেজ করতে পারবো না, ঠিক আছে? আমি যে আমার ডাটাবেসটা এই জন্যই প্রয়োজন যেন আমি সহজেই এই কন্টেন্টগুলো ম্যানেজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন ডাটা, এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, ডাটা ইনফরমেশন। কি পার্ট? ডেটা ইনফরমেশন। আপনারা জানেন দুটোর মধ্যে পার্থক্য কি? এটা ইম্পর্টেন্ট ম্যাটার। এটার নাম ডেটাবেস কেন হলো, ইনফরমেশন বেস কেন হলো না? ঠিক আছে না? কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য সিস্টেম আমাকে কিন্তু ইনফরমেশন দেখাইতে হবে। হ্যাঁ, সাজানো না। আচ্ছা, ইনফরমেশন হলো সাজানো, তাই না? হ্যাঁ, আমাদের কিন্তু অ্যাট দ্য এন্ডে কি লাগে? সাজানো ডেটা লাগে। ডেটা হলো র এলিমেন্ট অফ দ্য ইনফরমেশন। আমি যদি বলি H3 ইজ এ ডেটা অর ইনফরমেশন? এটা ডেটা অর ইনফরমেশন? কেন ইনফরমেশন? কিভাবে ইনফরমেশন বোঝাবো? H3 নাম্বার, কিন্তু পুরো এটা মিনিং নাই। ইনফরমেশন তখনই হবে যখন তার কোনো একটা মিনিং থাকবে। এটা যখন একটা মিনিংফুল হবে তখন সেটা হবে ইনফরমেশন। রাশেদ, এটা কি? রাশেদ, আমি বলি শুধু রাশেদ, আর কিছু বলে নেই। This data, not information. But আমি যদি বলি my name is Rashid, my name is Marjan, this is information. I get H mark in C programming, this is information. ঠিক আছে? I get A plus in মনে করেন যে মাই বিএসসি ইন মাই গ্রাজুয়েশন, তাহলে আমি A প্লাস পাইছি। কিন্তু আমি কি A প্লাস ডাটাবেসে স্টোর করবো? A প্লাস করবো না, আমি স্টোর করছি কোথাও? দিস ডেটা। বাই দিস ডেটা আমি বলতে পারতেছি যে আমি A প্লাস পাইছি। কোনটার উপর ডিপেন্ড করে বলতেছি? ডিপেন্ড অন দিস, ঠিক আছে? সো আমি যদি ডিরেক্ট প্রোগ্রামিং না করে যদি আমি ডিরেক্ট রাখতে চাইতাম তাহলে আমি হয়তো কি প্রত্যেকজন স্টুডেন্টের জন্য আলাদা আলাদাভাবে প্রোগ্রাম তৈরি করে রাখতো, আলাদা আলাদাভাবে প্রোগ্রাম তৈরি করে রাখতো। A প্লাস পাইছে, A গ্রেড পাইছে, A বি গ্রেড পাইছে। আপনাদের গ্রেডিংয়ের একটা প্রোগ্রাম করতে বলছিলাম না? এত উপর পাইলে A প্লাস, এত উপর পাইলে A মাইনাস। তাহলে কি আমি যখন এই ডেটা দিয়ে দেবো তখন সেটা আমাকে ইনফরমেশন দিবে, ঠিক আছে? তো
আমরা যদি ডেটাবেসে ডেটা স্টোর করি ওই ডেটাকে আমরা প্রসেস করতে পারবো, কিন্তু আমরা যদি ডেটাবেসে ইনফরমেশন স্টোর করি বা এরকম ডক ফাইল রাখি আমরা ডেটাটাকে প্রসেস করতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা ডেটাবেস ইউজ করবো, দ্যাটস ওয়াই আমরা ডেটাবেস ইউজ করবো। ডেটাবেস মানে হচ্ছে সরি একটু হ্যাঁ ভাই বলেন। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলেন। না না আপনাদের ক্লাস হবে না আজকে, আপনারা আজকের মধ্যে আপনাদের ইয়ে দেন, এই যে প্রজেক্ট জমা দেন। আপনি একটা এক্সেল শিট খুলে সেটাতে সবার প্রজেক্ট জমা দিতে বলবেন, ঠিক আছে? সামনের দিন থেকে আপনাদের সিএটিভ এর ক্লাস শুরু হবে। আর তারা হচ্ছে তাদের ডাটাবেসটাকে এক্সপোর্ট করবে, ঠিক আছে? ডাটাবেসকে এক্সপোর্ট করে ডাটাবেসটা সব তার ফাইলটাতে জিপ করবে, জিপ করে সেই ফাইলটা গুগল ড্রাইভে আপ করে তার লিঙ্কটা দেবে। হ্যাঁ লিঙ্ক দেবে, এবং তার সাথে একটা ইমেজ গুগল ড্রাইভে ইমেজও আপলোড করবে, ইমেজের লিঙ্কটাও দেবে। বুঝছেন ব্যাপারটা? 4-5টা ইমেজ তো প্রতিটা পেজের ইমেজ প্রজেক্টও দিলে হবে। হ্যাঁ হ্যাঁ ওকে ডান। তো ডাটাবেসটা হলো একটা এমন এনভায়রনমেন্ট যেখানে আমরা হচ্ছে লজিক্যালি ডাটাটাকে স্টোর করতে পারি, যার মাধ্যমে আমরা সহজেই সেই ডাটাটাকে পরে ম্যানিপুলেট করতে পারবো, ঠিক আছে? তো আমরা এখানে টার্ম দেখতেছি একটা DRDBMS, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এই রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, এটা আমাদেরকে শিখতে হবে, কারণ এই রিলেশনাল ডাটাবেসই আমরা ইউজ করব, ঠিক আছে? তো আমাদেরকে রিলেশনাল ডাটাবেস শেখার আগে আমাদের কিছু টার্মস আমাদের জেনে রাখা উচিত। সেই টার্মগুলো হলো, প্রথমত ডাটাবেসটা কি বললাম, ডাটাবেসটা কি? আচ্ছা, আমরা ডাটাবেসের এনভায়রনমেন্টটা যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো কেমনে, এটাও দেখাই দিই। লোকাল হোস্টে আমরা যদি দেখি, লোকাল হোস্টে যাই, সরি মনে হয় জেমটা ওপেন করা নাই। ওকে, এখানে একটা পিএসপি মাইডমি অপশন আছে, দেখছেন? এই পিএসপি মাইডমিনে আমি ঢুকবো। এই দেখেন, এই একটা এনভায়রনমেন্ট আসছে না, এটাই হলো ডেটাবেসের আউটলুকটা, ঠিক আছে? মাইস্কিউএল যে ডেটাবেসটা আছে তার একটা আউটলুক, এটাতে আমরা হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করবো, ঠিক আছে? কীভাবে ক্রিয়েট করবো এটা আমরা পরে দিচ্ছি। আপাতত আপনাকে শুধু দেখাইলাম ডেটাবেসের এনভায়রনমেন্টটা কেমন। আচ্ছা, তো আমাদেরকে প্রথমে জানা লাগবে টেবিলটা কি, ডেটাবেসের টেবিল কি। যখনই আমরা একটা সিস্টেম তৈরি করব, তখনই আমাকে এই ডেটাবেসকে অ্যানালাইজ করতে হবে যে আমার অ্যাপ্লিকেশনে কি টাইপের ডেটা আছে, বা কত রকমের ডেটা আছে, সেগুলোকে ভাগ করে আমাদের প্রতিটার জন্য একটা টেবিল তৈরি করা লাগবে, ডাটাগুলোকে ভাগ করা লাগবে। সাপোজ ধরেন একটা যদি আমি অর্গানাইজেশনের কথা চিন্তা করি বা একটা এডুকেশন সিস্টেমের কথা চিন্তা করি, তাহলে সেখানে কি থাকে? স্টুডেন্ট থাকে না, স্টুডেন্ট নিয়ে কাজ হয়, স্টুডেন্ট থাকে, টিচার থাকে, লাইব্রেরি থাকে, এরকম অনেক পার্ট থাকে। তো আমাদের যখন চিন্তা করতে হবে, তো যেহেতু স্টুডেন্ট থাকে তাহলে স্টুডেন্ট নামে একটা টেবিল থাকবে, কারণ স্টুডেন্টের অনেকগুলো প্যারামিটার থাকে। কি প্যারামিটার থাকে? স্টুডেন্ট নেম থাকে, স্টুডেন্টের আইডি থাকে, স্টুডেন্টের কি থাকে, আরো অ্যাড্রেস থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে, মানে স্টুডেন্ট রিলেটেড, হ্যাঁ আমার নাম, স্টুডেন্ট রিলেটেড ইনফরমেশন। তাহলে আমাকে অ্যাট ফার্স্ট করতে হবে কি, ডেটাবেসটাকে ডিফাইন করতে হবে, যেটাকে বলা হচ্ছে স্কিমা ডায়াগ্রাম, ঠিক আছে? কোনটা স্কিমা ডায়াগ্রাম? আমরা স্কিমা ডায়াগ্রাম। আচ্ছা, অত
আমি জটিলে করাবো না, আমি জাস্ট বলবো যে যখনই আপনি একটা সিস্টেম তৈরি করবেন তখনই আপনাকে ডেটাবেস ডিজাইন করতে হবে। ডেটাবেস ডিজাইন করার সময় আপনাকে এন্টিটিগুলোকে আলাদা করতে হবে। যেমন একটা আমি এই সিটিকে নিয়ে যদি ডেটাবেস তৈরি করি তাহলে আমাকে সিটিটাকে ভাগ করতে হবে। কী ভাগ করতে হবে? একটা এমপ্লয়ি সেকশন আছে, এমপ্লয়ি একটা সেকশন আছে, তাহলে এমপ্লয়ি নামে একটা টেবিল করা লাগবে। স্টুডেন্ট একটা আছে, তাহলে স্টুডেন্ট নামে একটা টেবিল করা লাগবে। মেন্টর আলাদা একটা সেকশন আছে, মেন্টর নামে একটা টেবিল করা লাগবে। যদি আমি স্টুডেন্ট নামে একটা টেবিল করি, এগুলো খুব ইম্পর্টেন্ট কথা বলে দিলাম। যখন কোডিং করবো তখন এই কথাগুলো আমি শুধু জাস্ট ইমপ্লিমেন্ট করবো। এই জন্য যদি এইটা ভালো করে বুঝেন ওইটা আপনার কাছে কিছুই মনে হবে না। ওটা জাস্ট শুধু সিনট্যাক্স লেখা, ওখানে অন্য কিছু নাই, যেটা আপনি ইন্টারনেটে সার্চ দিলে খুঁজে পাবেন। কিন্তু এই বিষয়টা বোঝার বিষয়, ঠিক আছে? তাহলে স্টুডেন্ট নামে একটা টেবিল আছে, ঠিক আছে? এই স্টুডেন্ট টেবিলের এখন স্টুডেন্ট নামে টেবিল ডিফাইন করলাম, আপনার মনে করেন যে এমপ্লয়ি নামে টেবিল ডিফাইন করলাম, এমপ্লয়ি, তারপরে আবার দেখা যায় এমপ্লয়ি শুধু এমপ্লয়ি নামে টেবিল তৈরি করলাম, এমপ্লয়ির সাথে কি রিলেটেড থাকতে পারে? স্যালারি রিলেটেড থাকতে পারে, তাহলে স্যালারি নামে আলাদা টেবিল তৈরি করা লাগবে। আচ্ছা, এগুলো কি টেবিল তৈরি করা লাগবে? যখন আমরা সিস্টেম অ্যানালাইসিস করব তখন আমরা এগুলো শিখবো যে একটা সিস্টেমকে ভেঙে ভেঙে কীভাবে টেবিলগুলো সেপারেট করা যায়। তো আমি এখন দেখাচ্ছি একটা টেবিল নিয়ে। টেবিলটা আসলে কি এটা বোঝানোর জন্য, টেবিলটা হলো একটা নির্দিষ্ট গোত্র বা একটা কি বলবো একটা ইউনিটের ইনফরমেশন ইউনিটের একটা অংশ। যেমন স্টুডেন্ট একটা কি একটা পার্ট, এই ইন্ডিভিজুয়াল সিস্টেমের স্টুডেন্ট একটা পার্ট। তাহলে আমি ডাটাবেসে স্টুডেন্টের কিছু ইনফরমেশন আমাকে রাখা লাগবে। কি কি ইনফরমেশন রাখবো? আমি কি কি ইনফরমেশন সমানে থাকে? আইডি থাকে, তারপর 2 নম্বরে নেম থাকে, তারপর কি থাকে? হ্যাঁ, মনে করেন সেশন থাকতে পারে, আচ্ছা ফোন নাম্বার থাকে, তারপরে ইমেল থাকে, ঠিক আছে? আরো ইনফরমেশন থাকতে পারে, অ্যাড্রেস থাকে। তাহলে এই প্রত্যেকটা হলো একটা কি একটা ডেটা বা কলাম, একটা কি ডেটা বা কলাম। যদি আমি প্রথম নাম্বার স্টুডেন্ট 1 নাম্বার স্টুডেন্ট ধরি, তার নেম কি মার্জান, তার ফোন নাম্বার 01 and underscore address একটা দিন। তাহলে দেখেন এখানে কি হলো? এখানে আরো স্টুডেন্ট থাকবে না? কত স্টুডেন্ট থাকতে পারবে? এখানে অসংখ্য স্টুডেন্ট থাকতে হবে, 1000 2000 3000 1 লাখ 2 লাখ 3 লাখ, ঠিক আছে? এত স্টুডেন্ট আমার থাকা পারবে এখানে। তো এইটাকে বলা হচ্ছে এই যে প্রত্যেকটা কলামকে বলা হচ্ছে একটা কি এনটিটি, একটা এনটিটি বা কলাম, সোজা ভাষায় বলবো একটা কলাম। কলামগুলো কিভাবে ডিফাইন করতেছি? স্টুডেন্টের যতগুলো প্যারামিটার আছে, মানে একটা স্টুডেন্টকে যতগুলো ওর সম্বন্ধে যত ইনফরমেশন আমি রাখতে পারবো, কলাম আরো বাড়তেও পারে। তাহলে এটা হচ্ছে ইনফরমেশনের ইউনিট, যে স্টুডেন্টের একটা নেম থাকতে হবে, ওটা একটা কলাম। স্টুডেন্টের একটা ফোন থাকতে পারে, সেটা একটা কলাম। স্টুডেন্টের একটা ইমেল আইডি থাকতে পারে, সেটা একটা কলাম। বুঝতে পারছেন? তাহলে এটা হলো একটা স্টুডেন্ট টেবিল যার হচ্ছে কলাম থাকতে পারে। গেল কলামটা বুঝলেন কি? এটা হচ্ছে এন্টিটি বা ফিল্ড, এন্টিটি বলে, ফিল্ড বলে, ঠিক আছে? আবার কলাম বলে। আচ্ছা, তাহলে আমরা কলাম শিখলাম। এখন আমরা দেখবো হচ্ছে রো। এটাকে রো বলে, আমরা দেখতে পাচ্ছি এটা রো। তাহলে কোনটা হবে? এটা যদি কলাম হয় এটা রো হবে। রোটাকে বলা হয় রেকর্ড। রোটাকে কি বলা হয়? কেন রেকর্ড বলা হয় বলতো? দেখেন, রো নাম্বার 1 মার্জান, আইডি এত, অমুকত তমুকত, ফোন নাম্বার এত। তাহলে এই সম্পূর্ণটা কার ইনফরমেশন? একজনকার ইনফরমেশন। তার মানে এটা আমার রেকর্ড, এটা কার রেকর্ড? একজন রেকর্ড। 2 নম্বর যে থাকবে, তাহলে এর 2 নম্বর রোটা তার রেকর্ড। রেকর্ড মানে তো আপনারা বুঝেন, মানে একজনের সম্বন্ধে যাবতীয় তথ্য বা ডেটা। ঠিক আছে, আমি বুঝতে পারলাম?
আচ্ছা রেকর্ড। আচ্ছা এখানে একটা আরেকটা ব্যাপার আমাকে বুঝতে হবে কি ওটা তো ইনফরমেশন হচ্ছে না, কলামটা প্যাটার্ন হচ্ছে না। ওটাও ইনফরমেশন হয় না, এটাও ইনফরমেশন হয় না। ওটাকে যখন আমি সাজাবো সুন্দর করে, যে 1 নম্বর স্টুডেন্টের নাম, মার্জা, রোল নাম্বার এত, ফোন নাম্বার এত, তারপর সব যখন আমি সাজাবো তখন এটা ইনফরমেশন হবে। কিন্তু আপাতত যখন টেবিলে থাকছে তখন তাকে আমরা একটা রেকর্ড হিসেবে বলতেছি। যখন এই ডেটাগুলোকে আমরা ডাটাবেস থেকে তুলে নিয়ে আসে একটা প্রসিডিউরাল লেআউটে সাজাবো তখন সেটা ইনফরমেশন হবে। বুঝতে পারলাম আমি? আমরা শুধু নেম নিয়ে একটা ইনফরমেশন তৈরি করতে পারি, শুধু ফোন নাম্বার নিয়েও একটা ইনফরমেশন তৈরি করতে পারি, আবার সবগুলো নিয়েও ইনফরমেশন তৈরি করতে পারবো। এখন যেভাবে আপনাকে প্রয়োজন হবে টেবিলে ডাটাবেস যেভাবে থাকবে, এখন আপনাদের যেভাবে প্রয়োজন হবে আপনি সেভাবে ইউজ করবেন। আমরা ডাটাবেস ইস্যু করতেছি কেন? কারণ একে এর ইউজিবিলিটির জন্য মাল্টিপল হয়, মানে একে আমি যেন যেখানে নিয়ে যাই সেখানেই রাখতে পারি। ডাটাবেসটা আমরা অলওয়েজ টেবিল আকারেই দেখি। টেবিল আকারে দেখি, টেবিল আকারে দেখি, ওটাই আমি দেখাচ্ছি। ডাটাবেস আমরা তৈরি করার কারণ কি? কারণ হলো ডেটাগুলো এখন ডেটা হিসেবে থাকবে, খন্ড খন্ড আকারে থাকবে। ওই খন্ড খন্ডটাকে আমরা যে কোনো কম্বিনেশন করে ইনফরমেশন তৈরি করতে পারবো। একটা প্রোগ্রামের কাজ হলো এই ডাটাবেস থেকে ডাটা নিয়ে তাকে ম্যানিপুলেট করে একটা ইনফরমেশন দেওয়া। আবার ফোন দিচ্ছিল না। হ্যালো, আমি বুঝলি শীটটা আপনি একটু তৈরি করে দেন, গুগল শীট তৈরি করে দেন। আপনাকে দিতে বললাম, আপনাকে একটা গুগল শীট তৈরি করে দিতে বললাম, দেন ওই লিঙ্কটা আমাকে শেয়ার করতে বললাম। নাম লেখা তো মানে আপনি শীট লিখে শীটটা তৈরি করে দিয়ে দেন, নাম ওরা নিজে নিজে লিখে নেবেন। গুগল ড্রাইভে শীট তৈরি করতে পারেন না? না না আমি দিচ্ছি, না না আমি দিচ্ছি, আপনি না বললে আমি দিচ্ছি, আমি একটু ব্যস্ত আছি, এটা করার পরে আমি দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ সেই শীটে দেবে, অনলাইনে রেজিস্টার। আচ্ছা তাহলে এখান থেকে এই জন্য আমি ডাটাবেস ইউজ করবো, ডাটাগুলোকে ডাটা হিসেবে রাখবো, পরে ওটাকে তুলে নিয়ে আসে আমি। যদি আমার মনে হয় যে আমার ফোন নাম্বার দেখা দরকার, আমি ফোন নাম্বার দেখবো। যদি আমার মনে হয় যে আমার নাম দেখা দরকার, তাহলে আমি নাম নিয়ে আসবো। যদি আমার মনে হয় যে আমার গোটা সম্পূর্ণ ইনফরমেশনটাই সম্পূর্ণ ডাটাগুলো দরকার, যেগুলো যেটা দিয়ে আমি ইনফরমেশন তৈরি করবো, তাহলে আমি সম্পূর্ণ ডাটাটাই নিয়ে আসবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার প্রয়োজনের ভিত্তিতে আমি কাজ করবো, ঠিক আছে? আর এই খন্ড খন্ড করে রাখার একটা সুবিধা হলো যে আমার যখন যেটা ডাটা প্রয়োজন আমি তখন শুধু অতটুকুই নিয়ে আসবো। আর যদি আমি এবার ডাটাবেসে না রাখতাম তাহলে কি হতো? সম্পূর্ণটা আমার অ্যামালগেমেট হিসেবে চলে আসতো। ওটা যেন না হয় সেই জন্য আমরা হচ্ছে এরকম একটা ডাটাবেস তৈরি করবো, ঠিক আছে? গেল ডাটাবেসের কথা। আচ্ছা কির কথা আসি। প্রত্যেকটা টেবিলে, ডাটাবেসের প্রত্যেকটা টেবিলে একটা কলাম থাকবে, একটা কলাম থাকবে যে ইউনিক হবে, যে কি হবে, যে সব সময় ইউনিক হবে। এটা বলবো ডাটাবেস ধরে কি বললাম, একটা কলাম অবশ্যই থাকবে যে সব সময় ইউনিক হবে। কেন বলেন? সাপোজ ধরেন এখানে আপনার স্টুডেন্ট আছেন 20 জন বা 15 জন 10 জন। এখন এখানে ইউনিক জিনিসটা কি? আমি যদি বলি একজনের নাম রাশেদ, আমি ডাকলাম রাশেদ, ওখানে 3 জন রাশেদ নামে আছে, তাহলে 3 জনে বলবো জি ভাইয়া, বলবে কি না? জি ভাইয়া বলে হাত তুলবে। তো এটা কি ইউনিক হয়েছে? কিন্তু হয়নি। এখন আমি ডাটাবেসের সবাই আপনাদের সবাইকে আমি ডাটাবেসে ঢুকাই দিচ্ছি, ঠিক আছে? সবাইকে ডাটাবেসে ঢুকাই দিচ্ছি। এখন আমি প্রোগ্রামেটিক্যালি আপনাকে কল করতেছি, রাশেদ আপনারা 3 জন চলে আসছেন মনে নেবে, তাহলে কি হবে? তাহলে হবে না। কিন্তু আমি তো 3 জনকে চাইনি, আমি চাইছি কয়জনকে? যে কোনো একজনকে চাইছি আমি। তাহলে একজনকে আমাকে আইডেন্টিফাই করতে লাগবে। আমি যখন ওকে ডাকবো তাহলে ওকে আসা লাগবে। এই জন্য আপনাদের কি দেওয়া হয়েছে? একটা রোল নাম্বার দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7। এটা কি কোনো ম্যাচ করে নাকি? একজনের রোল নাম্বার আরেকজনের সাথে কখনোই ম্যাচ করে না। যদি আমি বলি 5 রোল, তাহলে 5 রোলই আসে। ব্যাপারটা বুঝতে পারছেন? এই জন্য যেন আমরা হচ্ছে প্রত্যেকটা
রোকে প্রত্যেকটা রোকে বা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, দ্যাটস ওয়াই প্রত্যেকটা আমরা যেটা তো একটা স্টুডেন্ট, এখান থেকে এটা একটা স্টুডেন্ট আপনারা মনে করেন, ঠিক আছে? তো আপনাদের প্রত্যেকজনের একটা আইডি থাকা লাগবে, যেটা কি হবে অবশ্যই ইউনিক হবে। এইটা কি বলা হচ্ছে প্রাইমারি কি। প্রত্যেক টেবিলে একটা না একটা প্রাইমারি কি থাকা লাগবে। কেন প্রাইমারি কি থাকা লাগবে এটা কি আর বুঝতে দেবো আমাকে? বলেন, কেউ বলেন, বুঝতে লাগবে নাকি? আপনি কেন প্রাইমারি কি থাকা লাগবে বল, বুঝাও। আপনি একটু উন্নত গেছিলেন, কোথায় গেছিলেন বলেন? আপনার ঘুরে এসে বসুন্ধরা সিটি দেখছেন? হ্যাঁ, বাবুরে দেখছেন নাকি? না বাবুরে সিনেমাটা দেখে মজাটা নেই। আচ্ছা, তাহলে আবার বলি, প্রত্যেকটা টেবিলে একটা করে প্রাইমারি কি অবশ্যই থাকবে, যে ইউনিক হবে। কেন হবে? কারণ আমরা যেন ওই রোটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। যেমন ডাটাবেসে এই স্টুডেন্ট ডাটাবেস মানে কি, যদি প্র্যাকটিক্যাল কথা চিন্তা করেন তাহলে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল স্টুডেন্টকে ভার্চুয়ালি ঢুকাই দেওয়া, সাপোজ আমি এখানে ডাক দিচ্ছি 1 2 3 4, তাহলে কি হবে? একটা স্টুডেন্ট রোল এটা, তাহলে 1 2 3 4, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের যদি রোল থাকে তাহলে তাদেরকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো কিনা? আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু যদি তারা এই রোলটা না থাকে তাহলে আমি একটা স্টুডেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না। যেন আমি টেবিলের ডেটাগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, সেজন্যই এই আইডিটা আমাকে ইউজ করতে হবে। আমি বুঝতে পারলাম? প্রত্যেক টেবিলের জন্য একটা করে প্রাইমারি কি থাকবেই। সেই প্রাইমারিটা কি হবে? ইউনিক হবে। এটা মনে রাখবেন, ঠিক আছে? ফরেন কি এখন বলবো না, ঠিক আছে? প্রশ্নটা ভালো করছেন আপনি। প্রত্যেকটা রোয়ের জন্য এটা করে কি থাকবে? কি বলা হচ্ছে আইডিটাকে বলা হচ্ছে কি? আইডি মানে কি? আইডিটাকে আমরা প্রাইমারি কি বলছি? আইডি কি? একটা ভেরিয়েবল। আইডি কি? একটা ভেরিয়েবল যার ভ্যালু হবে ইউনিক। সেট করে নেই ছোটবেলা, সেট। তাহলে সেটের ওইটা হচ্ছে আইডি, এমন একটা সেট যার এন্টিটিগুলো, যার এলিমেন্টগুলো মধ্যে কোনো মিল নেই। আমি বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা। এখন একের অধিক আইডি থাকতে পারে, একের একটা কলামে, একটা টেবিলে। যেমন এখানে দেখেন ইউনিক আইডি ইউনিক, আমার ইমেলও ইউনিক। একজনের ইমেল আরেকজনের সাথে মিলে নেবে, কখনোই মিলে না। মিলবে? তাহলে একটা টেবিলে অনেকগুলো ইউনিক কলাম থাকতে পারে, তার মধ্যে একটা কলামকে আমাকে প্রাইমারি কি হিসেবে ডিফাইন করতে হবে। আমি করে দিব? হ্যাঁ, এটা আমি করে দেব। আমরা যখন টেবিল তৈরি করব তখন আমরা সেটা করে দেবো। কিন্তু এটা মনে রাখবেন, ইমেলকে প্রাইমারি কি করার দরকার নেই, কারণ এটা ম্যানিপুলেশনে ঝামেলা হবে। আমরা একটা আইডি দেবো, সেই আইডিটাকে আমরা হচ্ছে প্রাইমারি কি করবো। তাহলে এটা একটা নাম্বার, আর নাম্বারকে ম্যানিপুলেট করা সোজা, তাই না? আমি সহজেই নাম্বারকে ম্যানিপুলেট করতে পারবো। যদি আমি বলি যে মাঝখানে বের করো, তাহলে আমি একদম ডিরেক্ট লাস্ট এলিমেন্ট নেবো, ফার্স্ট এলিমেন্ট নেবো, অ্যাভারেজ করবো, মাঝখানে হিট করতে পারবো। কিন্তু আপনি কি ইমেল কি মাঝখানে হিট করতে পারবেন? মানতে পারবেন না। তাহলে এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, জাস্ট একটা উদাহরণ। তাহলে একটা টেবিলে অনেকগুলো আপনার ইউনিক কি থাকতে পারে, তার মধ্যে থেকে একটাকে প্রাইমারি করতে হবে। সেটা নাম্বার হওয়া বেটার এবং হতে হবে। তাহলে আমাদের ক্যালকুলেশনের পরবর্তীতে ক্যালকুলেশনের অনেক সুবিধা দেবে, ঠিক আছে? প্রাইমারি কি ক্লিয়ার? কার কোনো কোশ্চেন প্রাইমারি কি সম্বন্ধে? আপনার কোনো কোশ্চেন আছে? হ্যালো, তাহলে আচ্ছা, ফরেন কিটা কি এটা আমরা হচ্ছে পরে আস্তে আস্তে ইলাবোরেট করবো। একটু কোডিং ট্রাম এখন বুঝতে গেলে মাথা ঘুরে যাবে। তারপরে অল্প একটু বলে রাখি,
যখন দুইটা টেবিলের মধ্যে রিলেশন থাকবে, যখন দুইটা টেবিলের মধ্যে রিলেশন থাকবে তখন ফরেন কি ইউজ হবে। তখন ফরেন কি, ফরেন মানে কি বিদেশি, মানে অন্য টেবিলের কি আরেকখানে যায় দৈন্যগিরি করতেছে, এটাই কি, এটাই ফরেন জিনিস। ঠিক আছে, ফরেন কি, দুইটা টেবিলের মধ্যে যখন রিলেশনশিপ স্থাপন করবো আমরা, যেহেতু আমরা কি বলতেছি রিলেশনাল ডাটাবেস, তার মানে একটা তাদের ভালোবাসা প্রেম প্রীতি হবে। যখন দুইটা টেবিলের মধ্যে প্রেম প্রীতি হবে তখন একটা কির প্রয়োজন হবে, সেটাই হচ্ছে ফরেন কি। আর এই ফরেন কিটা কি, এটা আমরা হচ্ছে পরে আবার বিশদভাবে আলোচনা করবো। ঠিক আছে, আজকে প্রথম তো এটা, এই ডোজটা আজকে দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, জন চলে আসতে পারে। এই যে এটা হলো একটা টেবিলের ডেটাবেসে, যদি আমরা ডেটাবেসে ইনফরমেশন দেখাইলাম, সেই ইনফরমেশন যদি টেবিলটা আমরা দেখি তাহলে টেবিলে এরকম হবে। আমরা হচ্ছে একটা যদি প্র্যাকটিক্যাল টেবিল দেখি, আমরা ব্রোকার প্রজেক্ট করতেছি, আমরা ব্রোকার প্রজেক্টের টেবিল দেখি। সাপোজ ব্রোকারের দুটো ডাটা ইনপুট দিছি, ও একটা ডাটা আছে, এই যে এটা টেবিল। ঠিক আছে, এটা একটা টেবিল। আচ্ছা, যেটাতে অনেকগুলো ডাটা আছে ওটা দেখাই, কোথায় আছে, মার্কেট ক্যাটাগরিতে থাকতে পারে। আচ্ছা, এখানে মনে হয় 3টা ডাটা আছে। ঠিক আছে, 3টা ডাটা আছে। গোটা ডাটাবেসটাতে কটা টেবিল আছে দেখেন, অনেকগুলো টেবিল আছে না। আর আপনি বলতে পারেন ভাই এতগুলো টেবিল করার দরকার কি, এখানে মাত্র 2টা কলাম করে রাখে দিচ্ছেন, এক কলামে সব দিয়ে দেন না কেন, এরকম বলতে পারেন না যে আপনি এতগুলো কলাম ভাঙবেন, ইয়ে করবেন কেন, এক কলামে দিয়ে দেন। হ্যাঁ, এইটাই হলো ঘটনা, এখানেই হলো ঘটনা, একটা করে দিতে পারি। সাপোজ ধরেন স্টুডেন্টের, আমি এখানে স্টুডেন্টের আপনি কি রাখতে পারি বলুন তো, স্টুডেন্টের মার্ক থাকতে পারে, মায়ের নাম থাকতে পারে না। হ্যাঁ, সাপোজ ধরেন স্টুডেন্টের মার্ক আছে, আমি লিখে দিচ্ছি এখানে ইংলিশ, বাংলা, উর্দু, মার্কগুলো আমি লিখতেছি। এখানে 40 পেয়েছে, এখানে 80 পেয়েছে, এখানে 70 পেয়েছে, এখানে লিখতেছি। তাহলে এটা কি অ্যাপ্রোপ্রিয়েট হবে বলেন তো, হবে অ্যাপ্রোপ্রিয়েট? এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমাকে এইভাবে তো টেবিল তৈরি করি, এটা ডিজাইনটা ভালো হবে না। আমাকে মার্কের জন্য অন্য একটা টেবিল তৈরি করতে হবে, মার্কের জন্য অন্য একটা টেবিল তৈরি করে নেব, যেখানে স্টুডেন্ট আইডি থাকবে, শুধু আইডি, তারপর এখানে সাবজেক্ট নেম থাকতে পারে, এ সাবজেক্ট, এ সাবজেক্ট, বি সাবজেক্ট, সি সাবজেক্ট, ডি। তাহলে এখানে আমি আইডি নাম্বার দিলাম আর এখানে সাবজেক্টের ভ্যালুগুলো রাখলাম। এভাবে হইতে পারে, আবার অন্য স্টাইলও হইতে পারে। ঠিক আছে, আমাকে টেবিলগুলো ভাঙা লাগবে এই জন্যই, যেন আমি, আমার কাজই হলো ডাটাবেসের রিলেশনাল ডাটাবেস তৈরি করার কারণই হলো যেন আমি ইফিসিয়েন্টলি ডাটাটাকে ম্যানিপুলেট করতে পারি। আমি বুঝতে পারলাম? আচ্ছা, এই হলো টেবিল। ঠিক আছে, এখানে 2টা ডাটা আছে। আচ্ছা, দেখেন আমরা এই ডাটাগুলোকে কীভাবে ম্যানিপুলেট করতেছি আমরা একটু দেখাই প্র্যাকটিক্যাল। কই রে, ব্রোকার প্রজেক্ট দেখি। আসছে, এই যে আমাদের এটা একটা সাইড, এই যে ডাটাগুলো আসছে, এই যে 2টা ডাটা দেখতেছেন, এই 2টাই কিন্তু ডাটাবেস থেকে আসছে। যদি আমি এটা ক্লিক করি, দেন এই যে এগুলো যে আসতেছে, এগুলো ডাটাবেস থেকে আসতেছে, দেন আমরা এগুলো সিলেক্ট করতে পারতেছি। সিলেক্ট করে যদি এখানে কী কাজ করতেছে এটা এখন পরে বুঝিয়ে, যদি নেক্সট করি তাহলে এদিকে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আবার সিলেক্ট করতে, এগুলো সব ভ্যালু কোথা থেকে আসতেছে, ডাটাবেস থেকে আসতেছে এই ভ্যালুগুলো। তাহলে সাপোজ ধরুন আমার এরকম প্রয়োজন হয়েছে যে আমার এখানে কতগুলো আছে ভ্যালু, 8টা আছে, 8টা কান্ট্রির নাম আছে, আমার একটা কান্ট্রির নাম বাড়াইতে লাগবে, একটা কান্ট্রি বাড়াতে লাগবে। দেন আমি কী করবো, আমি কোডে যে কান্ট্রির নাম বাড়াবো, কোডে বাড়াবো না, আমি ডাটাবেসে একটা ভ্যালু বাড়াই দেবো, এখানে অটোমেটিক বাড়ে যাবে। মানে আমি এখন যত আমার সিস্টেমটাকে আমি এমনভাবে তৈরি করবো, এমনভাবে এফিসিয়েন্টভাবে তৈরি করবো
যেন আমার কোডে আর হাত দেওয়া না লাগে। আমার যদি এক্সট্রা কোনো ফিচার অ্যাড করা লাগে আমি ডেটাবেসে অ্যাড করে দেবো, এটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই ভ্যালুগুলো সবগুলো ডাটাবেস থেকে আসতেছে। দেন আমি এই ভ্যালুগুলোকে এনিহাউ প্রসেস করে একটা আউটপুট দেব। এই কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি একটা লজিকে ফেলাবো, লজিক দিয়ে আমি হচ্ছে একটা আউটপুট দেব। ঠিক আছে, আর কি আউটপুট দেবো না দেবো এটা হচ্ছে পরের বিষয়। তো ওটাই বুঝতে পারছেন? এই জন্যই আমি এই যে প্রসেসটা, যে আউটপুট দেওয়ার যে প্রসেসটা, এটার জন্য আমি এফিসিয়েন্টলি করতে পারি, সবগুলো বিষয় যেন আমার এফিসিয়েন্টলি আমি আউটপুটটা দিতে পারি, এই জন্যই টেবিলগুলোকে ভাগ করা, অনেক টেবিলে ভাগ করা লাগবে। কারণ কীভাবে ভাগ করা লাগবে এটা আমরা হচ্ছে যখন আমরা সিস্টেম অ্যানালাইসিস করবো তখন আমরা ওটা বোঝাবো তখন আমি। হ্যাঁ, আচ্ছা, এটা জাস্ট আজকে আমি উদাহরণ দিলাম। আচ্ছা, আমরা কোথায় আছি আমরা এখানে আছি টেবিল। আচ্ছা, আমরা এখন কি দেখবো? মাইএসকিউএল ডাটাবেস দেখতেছি, তাই না? তাহলে মাইএসকিউএল সার্ভার সম্বন্ধে খুব একটা বলার কিছু নাই, কারণ আমরা মাইএসকিউএল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে আমাদেরকে এই অপরচুনিটিগুলো দিবে করার। মাইএসকিউএল ব্যতিরিক্ত অন্যান্য ডাটাবেস আছে, ওরাকল ডাটাবেস আছে, তারপর হচ্ছে মাইক্রোসফট এসকিউএল আছে, ঠিক আছে, আবার এসকিউএল আছে, তারপর SQLite আছে, ঠিক আছে, অনেক ডাটাবেস আছে। তার মধ্যে আমরা এই মাইএসকিউএল ইউজ করবো। মাইএসকিউএল অনেকগুলো সুবিধা আছে, আপনারা একটু রিডিং করে নেবেন, এগুলো থিওরিটিক্যাল বিষয়াদি একটু রিডিং করে নেবেন। আর এখন আমরা দেখবো এই যে আমরা টেবিল তৈরি করলাম, এই যে ডাটাবেস আমাদের লাগবে, এটা ডাটাবেসটা আমরা কীভাবে প্র্যাকটিক্যালি তৈরি করতে পারি। ঠিক আছে, তো আমরা আপাতত এখানে আরেকটা বিষয় জানা রাখি, এটা এখানে কি আছে একটু দেখে নিতাম। এটা কোনটা? ইন্ট্রোডাকশন টু ডাটাবেস। আচ্ছা, অনেক চলে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে এখানে লেখা নেই, সেটা হলো ডাটাবেস আমরা মাইএসকিউএল ডাটাবেস শিখতেছি। ডাটাবেসের একটা ল্যাঙ্গুয়েজ আছে, পিএসপি যেমন একটা ল্যাঙ্গুয়েজ, মাইএসকিউএল যেমন একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মাইএসকিউএল কি একটা সার্ভার এবং একটা ল্যাঙ্গুয়েজেরও নাম। ঠিক আছে, কোয়েরি ল্যাঙ্গুয়েজ, কি বলা হয়? কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই কোয়েরি ল্যাঙ্গুয়েজ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডিডিএল, একটা হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডিএমএল। কি বললাম বলেন তো? ডাটা ডেফিনিশন এন্ড ডাটা ম্যানিপুলেশন, বুঝতে পারছেন? তো এখন আমরা ডাটা ডেফিনিশন কি, ডাটা ম্যানিপুলেশন কি। ডাটা ডেফিনিশন হলো ডাটাবেস ক্রিয়েট করা, তারপর টেবিল ক্রিয়েট করা। ঠিক আছে, টেবিল কিন্তু টেবিল কোডে এন্টিটি থাকবে, কতগুলো টেবিল থাকবে, তারপর টেবিলকে ড্রপ করা, টেবিল ডিলিট করে দেওয়া, তারপর টেবিলে চেঞ্জ আনা, মানে টেবিল জাতীয় যত কাজ বা স্ট্রাকচার, ডাটাবেসের স্ট্রাকচার জাতীয় যত কাজ, সেগুলো হচ্ছে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। আর ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা কি? আচ্ছা বন্ধু সামনে হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা কি? এই যে টেবিল ডাটাগুলো আমরা ডাটাবেসের মধ্যে রাখলাম, সেই ডাটাগুলোকে নিয়ে কাজ করা। যেমন সেই ডাটা ইনসার্ট করা, টেবিল ডাটা ইনসার্ট করা, টেবিল থেকে ডাটা সিলেক্ট করা। ঠিক আছে, তারপর ডাটা নিয়ে ডাটাগুলোকে আপডেট করা, টেবিলের ডাটা ডিলিট করা, ডাটা রিলেটেড যে কাজ সেটা হচ্ছে ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বুঝতে পারছেন? ডেফিনিশন আর ম্যানিপুলেশন এর পার্থক্য কি বলেন তো? টেবিল জাতীয় কাজ আছে, টেবিল ড্রপ করা, টেবিলের মনে করেন আমি একটা মনে করেন আইডি, নেম, ফোন নাম্বার। এখন আমি চাচ্ছি যে ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বারের ফিল্ডটা শুধু ফোন দিয়ে রাখছি, তো ওইটাকে আমি করে দেবো কি, ফোন নাম্বার চেঞ্জ করে দেবো। এই কাজগুলো টেবিল রিলেটেড যে কাজ সেগুলো হলো ডিডিএল, ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। আর ডাটা রিলেটেড যে কাজ,
ডাটা ইনসার্ট, ডাটা আপডেট, ডাটা ডিলিট, এগুলো হচ্ছে ঠিক আছে। তো আসেন আমরা হচ্ছে একটু এগুলো দেখি, যেগুলো আমরা আলোচনা করলাম। ডাটা ডেফিনিশন, ডাটা কীভাবে সিলেক্ট করা যায়, কীভাবে ইনসার্ট করা যায়, সেই বিষয়গুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। আচ্ছা, দেখেন এটা হচ্ছে তাহলে একটা এনভায়রনমেন্ট। ওকে, যদি নিয়ে যাই তাহলে এটা আমাদের, এটা হচ্ছে এনভায়রনমেন্ট। এখানে আমাদেরকে এখন ডাটাবেস তৈরি করা লাগবে, ক্রিয়েট করা লাগবে। আপনারা কাস্টমাইজেশন পড়ছেন অবশ্যই, থিম কাস্টমাইজেশন, এটার সাথে পরিচিত না আপনার? ডাটাবেস তো ক্রিয়েট করছেন না? এটা কীভাবে করছেন? ও ক্রিয়েট ডাটাবেস এখানে নাম লিখে দিয়েছেন, তাই না? ক্রিয়েট করে দিলে ক্রিয়েট হয়ে গেছে। তো এটার নিয়ম একটা, আমরা একটু অন্যভাবে দেখবো। অন্যভাবে কি, আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লিখে দেখবো কীভাবে কোয়েরি যে ল্যাঙ্গুয়েজ আছে সেই কোয়েরি ল্যাঙ্গুয়েজ লিখে আমরা কীভাবে তৈরি করা যায় সেটা দেখবো। যে এসকিউএলে গেলাম, এখানে যাব কি বলেন তো, কি লিখবো? ডাটাবেস তৈরি করবো, কি লিখবো? সিলেক্ট না, ক্রিয়েট। আমি একটু ভালো করে বসি, ক্রিয়েট ডেটাবেস, তারপর দিতে হবে কি, ডেটাবেস নেম দিতে হবে। কি নাম দেবো বলেন তো? টেস্ট সিটিজি, ঠিক আছে। আচ্ছা, এতটুকু লিখলে আমাদের ডাটাবেস তৈরি হয়ে যাওয়ার কথা না? দেখেন ডাটাবেস তৈরি হয়েছে এখানে। তাহলে আমাদের কোয়েরিটা কি ছিল? ক্রিয়েট ডেটাবেস নেম, মনে রাখবে? ক্রিয়েট ডেটাবেস নেম। আচ্ছা, এখন আমাদেরকে এই ডেটাবেসটাকে ইউজ করতে হবে না? তাহলে আমি যদি এখান থেকে লিখি তাহলে লিখতে হবে প্রথমে ইউজ লিখবেন। ইউজ লেখার পর ডাটাবেসের নেম লিখবেন, টেস্ট সিটিজি 50। তার মানে হচ্ছে আমরা সিটিজি 50 ডাটাবেসটাকে ইউজ করতেছি, ঠিক আছে। করার পর আমরা এখন কি করতে যাচ্ছি বলুন তো? ডাটাবেস আমরা তৈরি করছি, এখন ডাটাবেসের ভিতরে আমাকে কি করতে হবে? টেবিল তৈরি করতে হবে, টেবিল। তাহলে আমরা টেবিল একটা কি এখানে দেখলাম, স্টুডেন্ট নামে একটা টেবিল দেখলাম না? তাহলে এই টেবিলটা তৈরি করি, স্টুডেন্ট নামে টেবিলটা আসেন তৈরি করি। তাহলে টেবিল তৈরি করতে গেলে আমাদের দেখা লাগবে ক্রিয়েট টেবিল, সরি এটা কি আর আসছিল, ক্রিয়েট টেবিল, তারপর দিতে হবে টেবিল নেম কি দিয়েছিলাম? স্টুডেন্ট। আর এই নেমগুলো সবসময় রিলেভেন্ট দেবেন। নেম কি দেবেন? সবসময় রিলেভেন্ট। কারণ দেখেন নাহলে এই যে আমার এখানে কটা টেবিল আছে, আরও বোধ হয় আরও 5-7টা টেবিল হবে এখানে। যদি আমি রিলেভেন্ট না দিই তাহলে আমার ডিবাগিংয়ের সমস্যা হবে। কী সমস্যা হবে? ডিবাগ করতে কাজ করবে, রিলেভেন্ট না দিলে কী হবে? কাজ করবে, কিন্তু আমি যখন ডিবাগ করা মানে বুঝেন তো, যখন আমি সিস্টেম চেক করব তখন সেই সিস্টেম চেকটা আমার করতে অসুবিধা হবে। বা আমি যদি ফার্দার আবার অ্যাপ্লিকেশনটাতে আবার হাত দিই 1-2 মাস পর, আমি মানে ধরতেই পারবো না, ঠিক আছে। আর ডাটাবেস যদি আপনারা বড় ডাটাবেস তৈরি করেন, এই যে আমি যেরকম তৈরি করতেছি, এরকম তৈরি করতে গেলে আপনাকে আগে একটা ডাটাবেস তৈরি করতে হবে এবং ওইটার এই যে এরকম একটা চার্ট তৈরি করে নিতে হবে। এটা যদিও অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, তারপরেও ওই টেবিলগুলোর নাম আপনাকে আলাদা আলাদাভাবে ডিফাইন করতে হবে। ডিফাইন করার পর আপনাকে টেবিলগুলোর কাজ ডিফাইন করতে হবে। টেবিলগুলোর কাজ ডিফাইন করতে হবে, কোনটা টেবিলের কাজ কি, এটা বড় ক্ষেত্রে বলতেছি আমি, ঠিক আছে। আচ্ছা, কথা কেন ছিল আমরা, এখন আমরা ক্রিয়েট টেবিল করতেছি, টেবিলের নাম কি? স্টুডেন্ট। আচ্ছা, এখন এখানে আমাকে প্রথমে কি করতে হবে? প্রত্যেকটা টেবিলে কি লাগবে? একটা হ্যাঁ প্রাইমারি কি লাগবে এটা মনে রাখবেন, এটা মুখস্থ, এটা কি মুখস্থ। তাহলে একটা আইডি নিলাম, আইডিটা
কি কি আইডিটাকে কোন টাইপের হবে? আইডিটা ইন্টিজার টাইপের হবে। কি হবে? ইন্টিজার টাইপের হবে। ইন্টিজার টাইপের হবে আইডি, ঠিক আছে? আচ্ছা সরি, আইএনটি দিতে হবে। আচ্ছা এখন আমি চাচ্ছি এই আইডিটা একটা ডাটা যখন ইনসার্ট হবে আইডিটা অটোমেটিক ইনক্রিমেন্ট হবে। আইডিটা কি হবে? যেহেতু এটা একটা আইডি, এটাকে নিয়ে আমাদের এই ডাটাটা আমাকে ইউজারের কাছ থেকে নেওয়ার প্রয়োজন নেই। আপনি ঘুমাচ্ছেন নাকি? তাহলে দেখা যায় সব দেখা যায়, ঠিক আছে? এটা যেহেতু একটা আইডিটা আমরা হচ্ছে এই ডাটাটা যে ইনপুট দিচ্ছে তার সাথে রিলেটেড নাই। কেন তার সাথে রিলেটেড নাই? এটা হচ্ছে ডেভেলপমেন্ট রিলেটেড জিনিস। আমরা ডেভেলপমেন্ট পারপাসে এই আইডিটা ইউজ করব। এটা আমাকে এটা ইউজারের কাছ থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই জন্য আমরা বলে দেবো এ অটোমেটিক ইনক্রিমেন্ট করবে। কি করবে? অটোমেটিক ইনক্রিমেন্ট করবে। তাহলে আমরা বলি এটা অটো ইনক্রিমেন্ট। আচ্ছা এটা কি করতে হবে? এটা কি করতে বলছিলাম? এটাকে প্রাইমারি কি করতে বলছিলাম? প্রাইমারি কি, পরে একটা কমা দিতে হবে। তাহলে এখানে একটা আইডি হলো, দেখেন এখানে বিষয়গুলো দেখেন। প্রথমটা হলো আইডিটা কি? ফিল্ডটার নাম বা কলামের নাম। এখন ওই কলামটা কি টাইপের হবে? ইন্টিজার টাইপের হবে। আর ওই কলামের যে ভ্যালুগুলো আছে সেটা অটোমেটিক ইনক্রিমেন্ট করবে। ইউজার যখনই একটা ইনপুট দেবে তখন সে অটোমেটিক্যালি এক ইনক্রিমেন্ট করে দেবে। কখনোই একটা ডাটাবেজের একটা ফিল্ডে কখনোই দুইবার হবে না। সাপোজ ধরুন আমি একবার ইনপুট দিছি 1 2 3 4 5 6, আবার 6 নাম্বারটা ডিলিট করে দিছি। পরের বার যদি ইনপুট দেই, সরি 1 2 3 4 5 6 7 8 হয় যেরকম, আমি মাঝখানে 5 নাম্বারটা ডিলিট করে দিছি। তারপরটা যদি আমি ইনপুট দেই তাহলে কি হবে? 5 হবে? 5 হবে না। যেখান থেকে শেষ হয়েছে 8 শেষ হয়েছে না, পরেরটা 9 শুরু করবে, ঠিক আছে? তাহলে সে কখনোই 5 নম্বর জায়গাটা ফাঁকা থাকে যাবে। 5 নম্বর আপনার ব্লক থাকবে না, ওই 5 নামে কোনো ফিল্ড থাকবে না, কিন্তু ওই ভ্যালুটা আর ঘুরে আসবে না, ঠিক আছে? মানে আমি কথাটা বলতে চাচ্ছি, কখনোই সে মানে ডুপ্লিকেট ভ্যালু নেবে না। যখনই সে প্রাইমারি কি হবে, কখনোই সে ডুপ্লিকেট ভ্যালু নেবে না। আচ্ছা তারপরে কি দিতে এসেছি বলেন? নেম। আচ্ছা আর একটা কনভেনশন শুনেন। কনভেনশন হলো স্টুডেন্ট টেবিল নেমটা, তারপরে কলামের নেমগুলো সবগুলো ছোট হাতের দিবেন, সবগুলোই ছোট হাতের লেটার দিবেন, কোনোটা বড় হাতের লেটার ইউজ করবেন। এটা কি? এটা কনভেনশন, নট দ্য রুলস। এটা রুলস না, এটা হলো একটা কনভেনশন। ওকে আচ্ছা দেন আইডি গেল, নেম হলো কি? নেম হলো ভার্কার হলো একটা টাইপ। ভার্কার একটা নেম হলো ভার্কার এখানে দিতে হবে। ভার্কারের কতটা ক্যারেক্টার মধ্যে দিবে এই ছবি ভার্কার। তাহলে ভার্কার সর্বোচ্চ কটা ক্যারেক্টার নেবে? 100 ক্যারেক্টার মধ্যে নেবে। এখানে 250 পর্যন্ত দেওয়া যায় ম্যাক্সিমাম। কত পর্যন্ত দেওয়া যায়? ভার্কার কটা ক্যারেক্টার নিতে পারবে? ম্যাক্সিমাম 250 নিতে পারবে, ঠিক আছে? ওকে দেন আপনি দেবেন কি? নেবার পর কি ছিল? ইমেল। তাহলে ইমেল কটা ক্যারেক্টার দেওয়া যায়? ইমেল কি হবে? ইমেলও ভার্কার মানে কি বুঝুন তো? ক্যারেক্টার। এটা মনে করেন 100 দিলাম, ম্যাক্সিমাম 100 বন্ধ নেবে। তারপর দেবো কি? ফোন নাম্বার কি দেবো বলেন তো? ফোন নাম্বার ইন্টিজার দেবো? উচিত হবে দেওয়া? প্লাস থাকতে পারে একটা, সেক্ষেত্রে আমরা এটা দেবো
আমরা এটা দেব হচ্ছে ভারকার, এটা 100টা দিলাম, বা এটা কারণ আপনি চিন্তা করেন না, আমি চিন্তা না করি, আপনি চিন্তা করেন কেন দিলাম না। প্লাস চলে আসেন একটা +88, তাহলে এখন প্লাসটা কোথায় রাখবেন? আচ্ছা, তারপরে আমরা দিব হচ্ছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা সাপোজ ধরেন, ভাই ঘুমায়েন না কেন? আপনাদের সবার ঘুম ধরতেছে কেন? বোরিং লাগতেছে নাকি? হ্যাঁ, বেশি ঠান্ডা ঘুম ধরে হচ্ছে না? তাহলে এসি চালু করা যাবে না, গরমে মনে করেন যে অবস্থা খারাপ হোক, তাহলে ঘুম ধরবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যাড্রেসটা আমরা কি টাইপ দিতে পারি? অ্যাড্রেসটা ভার্কার দিতে পারি, আবার টেক্সট দিতে পারি, টেক্সট। কারণ যদি বেশি ক্যারেক্টার হয়ে যায় আমরা টেক্সটে ফেলাই দেবো, যত ক্যারেক্টার হোক না কেন সে নিয়ে নেবে, ঠিক আছে? তাহলে এখানে আপনারা টেক্সট দেন, টেক্সট। আচ্ছা, শেষেরটাতে আর কমা দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এখন এইটা বলেন আমাকে, এটা যে লিখলাম এটা কোন ল্যাঙ্গুয়েজে লিখলাম বলেন? এসকিউএল ল্যাঙ্গুয়েজ দেখছি। এটা কি ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ না ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ? ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। কারণ কি, আমরা হচ্ছে টেবিল ক্রিয়েট করতেছি। ভার্কার আর টেক্সটের মধ্যে পার্থক্য, হ্যালো, এই যে ক্লাস নেই পরে ফোন দেবে। না, শেষ, যেটা শেষ তারপর আর কমা দেওয়ার প্রয়োজন নেই, বুঝতে পারলাম আমি? শেষটার পরে কমা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে ভার্কার আর টেক্সটের মধ্যে পার্থক্য, ভার্কার একটা লিমিট আছে, ক্যারেক্টারের লিমিট আছে, কিন্তু টেক্সটের লিমিট নেই, যত ক্যারেক্টার দেবেন সে নিবে, ঠিক আছে? টেক্সটের মধ্যে উল্লেখ করে দেওয়া না, না ভার্কারের মধ্যে উল্লেখ করে দেওয়া। টেক্সট ভার্কার টাইপটা একই, কিন্তু লিমিটের ডিফারেন্স। হ্যাঁ, সব যা আছে সব ঢুকে যাবে ওর মধ্যে, ঠিক আছে? তাহলে এটা আমরা কি করে দেবো? গো করে দেবো। আচ্ছা, গো করে দিলে আমাদের বলছে যে অমুক টেবিল ইউজ, টেবিলের ভিতরে এই যে এখানে আমরা যদি এখানে ভিতরে ঢুকি, দেখেন একটা টেবিল তৈরি, ঠিক আছে? আবার এখানে যদি আমরা একটু মাইনাস করে দিই, হয় না কেন? রিফ্রেশ দিই একটা, এই যে দেখেন স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটার এই ব্রাউজে দেখলে ডাটা দেখা যায়, ব্রাউজে দেখলে স্টুডেন্ট টেবিলের ডাটা দেখা যায়। এখন কোনো ডাটা নাই, ওই জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, এই স্ট্রাকচারে ঢুকলে ওই টেবিলটার স্ট্রাকচার দেখা যায়, টেবিলের স্ট্রাকচার কি, এখানে একটা আইডি আছে, এখানে একটা চাবির মধ্যে লেখা, এটা হচ্ছে প্রাইমারি কি, ঠিক আছে? তারপর দেখেন নেম, ইমেল, ফোন, অ্যাড্রেস আসছে, বুঝছেন? আচ্ছা, এখন দেখেন এর ভিতরে কোনো ডাটা আছে এখন, কারণ আমরা ডাটা কোনো দেই নেই। এখন যদি আমরা ডাটা দিতে চাই, তাহলে এই স্টুডেন্টের টেবিলের উপর আমি সিলেক্ট করলাম, করার পর এসকিউএলে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা ডাটা দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব? প্রথমে ডাটা ইনসার্ট করব। আপনি কি করতেছেন? এটা করতেছেন না? আমার মনোযোগ আছে ভালো। তাহলে ইনসার্ট যদি করি আমরা, আমি কোয়েরিটা সম্পূর্ণটা লিখলাম না, এটাকে মডিফাই করি, কারণ লিখতে গেলে টাইম লাগবে। আচ্ছা, আমাদেরকে আইডি দেওয়ার প্রয়োজন আছে? আইডি ইনসার্ট দেওয়ার প্রয়োজন আছে? কেন দেওয়ার প্রয়োজন নেই বলেন? আইডি হচ্ছে অটোমেটিক ইন্টিজার ইনক্রিমেন্ট করে নিয়ে নিবে, প্রথমটা 1 নিবে, দ্বিতীয়টা 2 নিবে, ঠিক আছে? এখানে 1 থেকে শুরু হয়, ঠিক আছে? আচ্ছা, দেখেন তাহলে আমরা একটা নিচ্ছি কি ইমেল, সরি প্রথমে যে নেম, তাই না? তাহলে নেমের প্রথমে ইনপুট দিতে হবে, প্রথমে এই যে কোলন দিব,
দেওয়ার পর নেম দেব, নেম কি আচ্ছা, পরেরটা কমা দিলাম, কমা দেওয়ার পর পরেরটা কি দেব, ইমেল r@gmail.com। আচ্ছা, পরেরটা আবার একটা কমা দেব, তারপরে কি দেব, ফোন নাম্বার 0172, ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপরটা কত দেবো, অ্যাড্রেস, অ্যাড্রেস আপনি যা ইচ্ছা লিখতে পারেন, ঠিক আছে, আমি ছোটো করে দিলাম ঢাকা। ওকে, তাহলে এই কোয়েরিটা আমার লেখা হয়ে গেল। এখন কোয়েরি লেখার কিছু নিয়ম শুনেন, ইনসার্ট কোয়েরি লেখার কিছু নিয়ম। যদি এই ফিল্ডগুলা যদি ভার্কার হয় বা টেক্সট হয়, তাহলে আমাকে ভ্যালুটা অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। কি বলেন, এগুলো যদি আপনারা ভুল করেন পরবর্তীতে, যদি কলামের ডাটা টাইপ ভার্কার অথবা টেক্সট হয়, তাহলে সেই ভ্যালুটা আপনাকে কীভাবে দিতে হবে, ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। যেমন এই মার্জান, সরি নেম কি টাইপের, ভার্কার, ওই জন্য আমরা কি দিচ্ছি, ইনভার্টেড কমার ভিতরে দিচ্ছি। ইমেল কি ভার্কার, ইনভার্টেড কমার ভিতরে দিচ্ছি। ফোন কি ভার্কার, ইনভার্টেড কমার ভিতরে দিচ্ছি। তারপর অ্যাড্রেস কি টেক্সট, তারপরেও কমার ভিতরে দিচ্ছি। তাহলে যদি ইন্টিজার হইতো তাহলে ইনভার্টেড কমার দেওয়ার প্রয়োজন পড়তো না। বুঝতে পারলাম, কথাটা মনে থাকবে সবার? আচ্ছা, এই কথাটা মনে রাখেন। আচ্ছা, এটা যদি আমরা গো দিয়ে দিই, একটা ডাটা ইনসার্ট হয়ে গেছে। আচ্ছা, এটা আমি একটু কপি করে রাখলাম পরবর্তী সুবিধার জন্য। এখন যদি ব্রাউজ করেন, দেখেন একটা ডাটা দেখা যাচ্ছে এখানে, একটা টেবিলের ডাটা ইনসার্ট হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারলেন আপনারা? আচ্ছা, এখন আমি যদি আরেকটা ডাটা দেই, এই কোয়েরিগুলো কিন্তু আমাদেরকে জানা লাগবে, কারণ এই কোয়েরিগুলো আমরা পরবর্তীতে ইউজ করব। বুঝতে পারছেন? এই কোয়েরিগুলো যে এমনি শিখাচ্ছি না, এগুলো পরবর্তীতে আমরা ইউজ করব। আচ্ছা, পরেরটা আসেন, পরে আরও ডাটা দিই। এখানে 1 2 করে দিই, শুধু তো ভেজাল করার দরকার নেই, অল্প চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, দামি ডাটা দিচ্ছি। গো, দুটো ডাটা গেছে, দুটো আসছে, আরেকটা ইনসার্ট দিই। আচ্ছা, এখানে আরেকভাবে ইনসার্ট দেওয়া যায়, কোয়েরি না লিখে ইনসার্ট দেওয়া যায়। কেমনে? এই ইনসার্টে যাবেন, যাওয়ার পর এখানে ইনসার্ট দিবেন। ঠিক আছে, ইনসার্ট দিবেন। ইমেল কি gmail.com, ফোন নাম্বার, তারপরে অ্যাড্রেস দিলাম, গো করে দিলাম। এখানে এই ভ্যালুটা আবার ইনসার্ট হয়ে এখানে চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ ওটা করলে হইতো না, ইনসার্ট দিলে হইতো। এটা করার প্রয়োজন আছে ভাইজান, এটাই হলো আপনার কোয়েরিটা লিখলাম না, এটাই আপনার মেইন কাজ দিবে, এটাই আপনার মেইন কাজ, এটাই দিবে। সাপোজ ধরেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, কই গেলি রে বাবু, কোথায় আছে, এখানে দেখো। সাপোজ ধরেন এখান থেকে আমাকে ইনসার্ট দেওয়া লাগবে না, এই যে এখানে একটা ভ্যালু আছে, এটা আমার আছে অ্যাডমিন প্যানেল, ডিজাইন হয়নি এখনো, শুধু আমি এমনি রাখছি। এই যে এখান থেকে আমি ক্লিক করলেই মনে করে ইনসার্ট করবে, ক্লিক করলেই ইনসার্ট করবে। এই যে ইনসার্ট করবে, এই যে এখানে অ্যাড করলে ডাটাবেজে যায়, এখানে যে ভ্যালুটা দেবো সেটা ডাটাবেজে অ্যাড হবে। এটা কি এমনি হবে? এটার জন্য কোড লেখা লাগেনি, এটার জন্য কোড আছে। কি কোড আছে? ইনসার্ট কোয়েরি আছে। কোথায় ইনসার্ট কোয়েরি আছে? কনসেপ্টগুলো কিন্তু সেম, বিষয়টা আলাদা হলেও কনসেপ্ট কোয়েরি। কোথায় ইনসার্ট,
আচ্ছা ইনসার্ট এখানে একটা ফাংশন দেওয়া আছে, যেমন দেখেন সিলেক্ট, আর সিলেক্ট করে দেখাই, তারপর এইটার সাথে কম্পেয়ার করবো, ঠিক আছে? মানে এটা প্র্যাকটিক্যালের সাথে ওটার কম্পেয়ার করবো আমরা পরে। ইনসার্ট কুইরিটা একটা ফাংশন দিয়ে করছি তো, ওটা বাদ। তাহলে এই যে এখানে ক্লিক করলে যে ইনসার্ট হচ্ছে, এটার জন্য কিন্তু আমি যে ইনসার্ট কুইরি লিখলাম না ওখানে, ওরকম একটা ইনসার্ট কুইরি রান হয়েছে, আমাকে লেখা লাগছে। কোথায় লেখা লাগছে? আমার কোডে। ব্যাপারটা বুঝছেন? তাহলে মেইনলি আপনাকে কোনটা জানা লাগবে? আপনি এই যে আমি যে ক্লিক করে ইনসার্ট করলাম পরের বার, ওটা জানার দরকার নাই। মেইনলি আপনার জানা লাগবে হচ্ছে কোয়েরিটা কেমনি লেখা লাগে ওইটা জানা লাগবে, ঠিক আছে? আচ্ছা এখন আসেন পরেরটা হলো সিলেক্ট কোয়েরি। যে এই ডাটাটা যে আমি ডাটাবেসে ইনসার্ট করলাম সেটা বের করে নিয়ে আসবো কেমনি, কেমনি আমি ডাটাবেস থেকে সেটা শো করাবো। আমি যে আপনাকে দেখাইলাম না অ্যাপ্লিকেশনে, সেটা কি হয়েছে? সব ভ্যালুগুলো ডাটাবেস থেকে নিয়ে আসে শো করাইছে না? তাহলে ওগুলো ডাটাবেস থেকে নিয়ে আসছে কেমনি? ডাটাবেস থেকে নিয়ে আসে ভ্যালুগুলো কিন্তু কি আকারে আছে আমার এখানে দেখেন, এই কি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। ভ্যালুগুলো এখানে সাপোজ ল্যাঙ্গুয়েজ, ভ্যালুগুলো এখানে দেখেন ভ্যালু আকারে আছে, কিন্তু আমি যখন শো করেছি তখন কিন্তু আমি চেক বক্স আকারে শো করেছি। তখন এই ভ্যালুটা আমি কি বানাই দিছি? চেক বক্স বানাই দিছি। একটা অ্যাকশন করতে পারবো এই ভ্যালুর উপর, ঠিক আছে? তার মানেটা কি? আমি যখন এটাকে ইউজ করব তখন আমাকে আমি আমার যেরকম ইচ্ছা সেরকমভাবে একে আমি ইউজ করতে পারবো। তাহলে এই ভ্যালুটাকে আমাকে ডাটাবেস থেকে তো নিয়ে আসা লাগবে, তাই কি না? তাহলে নিয়ে আসার জন্য আমাকে একটা কোয়েরি এক্সিকিউট করতে হবে। সেই কোয়েরিটা কি সেটা আমাকে জানা লাগবে। বুঝতে পারছেন আমার কথাটা? সেই কোয়েরিটা হলো, ডাটা নিয়ে আসার কোয়েরি হলো সিলেক্ট, এই যে স্টার দিছি, স্টার দেওয়া মানে হচ্ছে যতগুলো কলাম আছে সবগুলোকে সিলেক্ট করবে ফ্রম টেবিল নেম। তাহলে কি সিলেক্ট অল ফ্রম টেবিল নেম, ঠিক আছে? এটা যদি আমরা গো করে দিই তাহলে দেখেন এই গোটা টেবিলটাই সিলেক্ট করতেছে। আমরা ব্রাউজে গেলে যেটা দেখাচ্ছিল সেটাই দেখাচ্ছে, তাই না? তাহলে এই সিলেক্ট অল যদি আমি লিখি, আমরা মূলত এই লেখাগুলা, এই কোয়েরিগুলো কিন্তু এখানে লিখবো না, আমরা কোয়েরিগুলো মূলত লিখবো হচ্ছে পিএইচপি পেজে। কোথায়? পিএইচপি পেজে। ওইখান থেকে আমরা কোয়েরি এক্সিকিউট করব। এক্সিকিউট করে এই যে ডাটাবেসে ভ্যালুগুলো দিচ্ছেন এখান থেকে আমরা কোথায় নিয়ে যাব? আমাদের পিএইচপি পেজে নিয়ে যাব। বুঝতে পারছেন? এখানে হ্যাঁ, এখানে আমি আপনাদের প্র্যাকটিস করাচ্ছি, কোয়েরি লেখা শেখাচ্ছি। এখানে কি শেখাচ্ছি আমি? এখানে লিখে তো আপনার লাভ নাই, এখানে লিখে আপনার কোনো লাভ নাই। এখানে আমরা জাস্ট প্র্যাকটিসটা করাচ্ছি যে কেমনি করে কোয়েরি লেখা লাগে সেটা শেখানোর জন্য, ঠিক আছে? এখন দেখেন, যেহেতু আপনার কাছে এটা নিউ একটা জিনিস, নিউ জিনিসটা না আগে জানেন, এটা আপনারা দুজন জানেন মনে হয়, কিন্তু আমি জানি, আমি কি জানি এটা আপনাদের কাছে নিউ, ওই হিসেবে আমি আপনাদের শেখাচ্ছি, ঠিক আছে? আমি যদি জানতাম আপনারা এই বিষয়ে অনেক জানেন তাহলে এগুলো আর দেখাইতাম না, তখন অন্য জিনিস দেখাইতাম। বুঝতে পারছেন? আচ্ছা এখন আমরা চাচ্ছি যে আমরা টেবিলের সবগুলো দেখাবো না, শুধু নেমটাকে দেখাবো। শুধু কাকে দেখাবো? নেমটাকে দেখাবো। তাহলে এই অলের জায়গায় নেম, এই যে নেম ফিল্ডটা আছে না, নেম ফিল্ডের নাম লিখছি, নেমটাকে দেখাবো। কোন টেবিলের? স্টুডেন্ট টেবিলের। একটা ডাটাবেসে অনেকগুলো টেবিল থাকতে পারে, তাহলে আপনি কোন টেবিলে দেখাবেন? স্টুডেন্ট টেবিলের। দেখেন শুধু নেমগুলোকে দেখেছি। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমি চাচ্ছি শুধু আইডি আর নেমকে দেখাবে। কাকে দেখাবে? আইডিকে আর নেমকে। তাহলে কি লিখবেন এখানে? আইডি নেম, সরি এটা কমা দিতে হবে মাঝখানে। আইডিকে আর নেমকে দেখা যাচ্ছে। দেখেন শুধু আইডি আর নেমকে দেখাচ্ছি। কলামে তো অনেক ভ্যালু আছে, সরি টেবিলে অনেক ভ্যালু আছে, তার মধ্যে কোনটা কোনটা কলাম দেখালাম? শুধু আইডি কলামটাকে আর নেম কলামটাকে। তার মানে এই দুইটা কলাম সিলেক্ট হয়েছে।
ঠিক আছে, এখন আমরা একটু কন্ডিশনাল দেখব। সিলেক্ট করব হোয়ার, সিলেক্ট কি করব হোয়ার। আচ্ছা সিলেক্ট অল, সিলেক্ট, আচ্ছা সবাইকে সিলেক্ট করব, সিলেক্ট অল গোটা টেবিলটাকে সিলেক্ট করব, কিন্তু যার আইডি ইকুয়াল টু, যার আইডি ইকুয়াল টু কত, হোয়ার যার আইডি ইকুয়াল টু 2, যার আইডি ইকুয়াল টু কি 2। তাহলে এটাকে যদি আমরা রান করি, দেখেন শুধু যার আইডি ইকুয়াল টু 2 তাকে দেখেছি। তাহলে হোয়ার দিয়ে আপনি এইভাবে সিলেক্ট করবেন, করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এইভাবে আপনারা কোয়েরি প্র্যাকটিস করবেন, অনেকভাবে প্র্যাকটিস করবেন। যে হোয়ার 2, তারপরে আবার আসতে পারে যে হোয়ার আইডি ইজ ইকুয়াল টু এত, আর মনে করেন যে অ্যাড্রেস ইকুয়াল টু ঢাকা। আমি চাচ্ছি যে আইডিটা তো ইউনিক, এটা কোথাও যাবে না এন দিয়ে। আমি চাচ্ছি যে যার যার অ্যাড্রেস ঢাকায়, এমন একটা টেবিলে ঢাকায় অনেকজন থাকতে পারে, যার অ্যাড্রেস ঢাকা তাদেরকে দেখাবেন। যার নাম রাশেদ এবং অ্যাড্রেস ঢাকা তাদের দেখাবেন। তারা ঢাকা, এর এই কোয়েরিটা করা মানে কি, আমি চাচ্ছি যে এমন ব্যক্তিগুলোকে বাইর করো যার নাম রাশেদ এবং তার বাড়ি ঢাকা। ঠিক আছে, আমি যদি রক্ত দিতে গেছিলাম তাহলে আমার এরকম প্রয়োজন হতে পারে, এমন লোকগুলোকে বাইর করো, সিলেক্ট করো যে ঢাকা রিজিয়নে থাকে এবং যার ব্লাড গ্রুপ এ নেগেটিভ। যার ব্লাড গ্রুপ কি এ নেগেটিভ, এরকম প্রয়োজন হতে পারে না, এরকম কোয়েরি করেন। যার ব্লাড গ্রুপ কি এ নেগেটিভ, পার্টিকুলার একটা ব্লাড গ্রুপ, এবং সে কোন রিজিয়নের, ঢাকা রিজিয়নের। তাহলে এখানে কি আসছে, দুইটা কন্ডিশন আসছে একসাথে, ঢাকা রিজিয়নের আবার ব্লাড গ্রুপ এত। তাহলে এরকম আপনারা এখন ইন্টারনেটে সার্চ দিয়ে বেসিক কুইরিগুলো একটু প্র্যাকটিস করবেন। এন্ড কীভাবে ইউজ করবেন এটা বলেন। এখানে আমরা যে ভ্যালুগুলো দিচ্ছি ওগুলো এন্ড ইউজ করার মতো ভ্যালু নাই, ঠিক আছে, কারণ সবগুলো প্রায় ইউনিক হয়ে গেছে। ফোন নাম্বারটাও ইউনিক হয়, এটাও ইউনিক হয়। আচ্ছা মনে করেন এখানে দিব আমি আইডি ইকুয়াল টু 1 and A and D and A and D and suppose name equal to যে নেমটা দেবেন ওইটা, ঠিক আছে। সাপোজ ধরেন ব্লা ব্লা দিলাম একটা নেম, তাহলে এটা কি খুঁজে পাবে, এটা খুঁজে পাবে না, এদের কোনো ভ্যালু খুঁজে পায়নি। তাহলে রেলিভেন্ট হইতে হবে ব্যাপারটা, ঠিক আছে। এরকম কোয়েরি আপনি এক্সিকিউট করতে পারবেন, বুঝতে পারলাম। আপনারা এরকম কোয়েরিগুলো এক্সিকিউট করবেন। আচ্ছা গেল, এখন আজকে আপনাদেরকে আর কি কোয়েরি দেখাবো আমি একটু চিন্তা করি। বুঝলেন, আপনি যখন ইনসার্ট দিলেন তখন মানে যেটা ক্রিয়েট করা ছিল ওইরকম একটা টেবিল থেকে চলে আসছে, তারপর আপনি ওটা চেঞ্জ করে দিয়েছেন। হ্যাঁ আমি ওটা কপি করে দিচ্ছি, কপি। এভাবে এই যে যখন কোয়েরিটা এক্সিকিউট করছি, এক্সিকিউট করার পর দেখেন এখানে উপরে একটা অপশন আসছেন, এটাকে কপি করছিলাম, কপি করে পেস্ট করছিলাম, পরে ওইটাকে চেঞ্জ করছিলাম, ঠিক আছে, দ্বিতীয়বার যেন লেখা না লাগে সেই জন্য। আচ্ছা তাহলে দেখেন আমরা কী কী দেখলাম, ইনসার্ট করে দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে একটু ডিলিট করি। কী করি, ডিলিট করি। সোজা ডিলিট করি, অনেক সোজা। এখানে আছে ডিলিট, ডিলিট করি, ডিলিট ফ্রম স্টুডেন্ট টেবিল। যদি আবার দেখেন ডিলিট ফ্রম স্টুডেন্ট, আচ্ছা এগুলো রাখবেন না, বলতে ডিলিট ফ্রম স্টুডেন্ট যদি এটা মারে দেন তাহলে সম্পূর্ণ টেবিলটা ডিলিট হয়ে যাবে। সম্পূর্ণ টেবিলটাই ডিলিট হবে মানে কি, টেবিলের ভ্যালুগুলো ডিলিট হবে, টেবিলটা থাকবে তো টেবিলের ডাটাগুলো সবগুলোই ডিলিট হবে। এই জন্য ডিলিট করে চালার আগে একটু ক্লায়েন্টের যদি কাজ হয়, বুঝছেন, আর বিশাল বড় যদি ডাটাবেস দেয় আপনাকে, মনে করেন একটা ডাটাবেস দিচ্ছে ক্লায়েন্ট, অনেকগুলো ডাটাবেস, ব্যাকআপ রাখেনি, ডাটাবেসটা ব্যাকআপ রাখেনি, ধরুন 1-2 লাখ ডাটা আছে, আপনি এরকম ডিলিট করে চালাই দিচ্ছেন, তাহলে শেষ। তাহলে হ্যাঁ
না রোল ব্যাক করে চান্স নেই এখানে। এই সাবজেক্ট সার্ভার অ্যাকসেপ্ট করে নেবে এটা। হ্যাঁ এই রিকোয়েস্টকে সার্ভার অ্যাকসেপ্ট করে নেবে। হ্যাঁ এটা রোল ব্যাক করতে বলবে না, এখন রোল ব্যাক করার জন্য তো আপনাকে প্রোগ্রাম লেখা লাগবে। বাট করা যাবে তো। সলিউশন আছে, হ্যাঁ করা যাবে না। ওটা তো আপনি প্রোগ্রামেটিক্যালি হ্যান্ডেল করবেন, এটা রোল ব্যাকটা। ডাটাবেস তো আমি তো ডাটাবেসে ডাইরেক্ট লিখতেছি, যখন আমি রোল ব্যাকের অপশন রাখবো তখন আমি ডাটাটা ডিলিট করবোই না, কোয়েরিটাকে এক্সিকিউটই করবো না, আমি ওকে কনফার্ম করতে বলবো যে তুমি কি ডাটাটা ডিলিট করবা না করবো না। ঠিক আছে, রোল ব্যাক করা যায়, ওগুলোর অনেক অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক সিস্টেম আছে, ওরা ম্যানেজ করতে হবে আপনার। ঠিক আছে, সো কিন্তু একবার কমিট হয়ে গেছে, আপনার কমিট করে ফেলছেন, আপনি ডাটা ডিলিট কমিটেড করে ফেলছেন, ওইটা আগে থাকে থাকে আর একবার আপনি এটিএম থেকে টাকা তুলে ফেলছেন, ওটা কি ব্যাক করে দিতে পারবেন আপনি? মেশিনে ঢোকা দেবেন নাকি? হ্যাঁ, সাপোজ ধরুন যদি সিম্পলি চিন্তা করেন, যদি আপনি একবার আমি ইয়েকে কি বলো এটা বুথকে কমান্ড দিয়ে দিয়েছি, এখন বলছি না আমি টাকা নিবো না তাহলে কি টাকা মারবো না? তাহলে কি ডাটাবেসে এক্সিকিউট হয়ে গেছে কোয়েরিটা, ডাটাবেস কি করছে কোয়েরিটা আপনার এক্সিকিউট আগে কি হয়, আগে ডাটাবেস থেকে টাকাটা কাটে। মনে করেন আপনি কাস্টমার, আপনার 50,000 টাকা আছে, আপনি ওখানে কোয়েরি করছেন আমাকে 10,000 টাকা দাও, যখনই আপনি 10,000 টাকা সেন্ড করলেন তার মানে হচ্ছে এই রিকোয়েস্টটা গেল ডাটাবেসে, ডাটাবেসে একটা কোয়েরি এক্সিকিউট হয়েছে এখানে যে এই আমার ক্লায়েন্ট এত টাকা রিকোয়েস্ট করছে, তখন একটা প্রোগ্রাম এক্সিকিউট হয়েছে, প্রোগ্রামটা বলছে, প্রোগ্রামটা কী করছে ডাটাবেসে আমার প্রোগ্রামটা গেছে, ডাটাবেসে যাওয়ার পর আগে চেক করছে টাকা আছে কিনা, টাকা আছে, এত অ্যামাউন্টটা বেশি আছে কিনা তাও চেক করছে, অত অ্যামাউন্টের বেশি থাকলে তখন কী করছে টাকাটা মাইনাস করছে, আগে মাইনাস করার পর দেন আপনার এখানে টাকাটা আপনি উইথড্র করতে পারবেন। তাহলে আপনার কমেন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু মাইনাস হয়ে যায়, কিন্তু মাঝখানে কি আপনি করতে পারবেন যেটা আপনি আটকাই দিই, আর সিস্টেম যদি ফেল করে তাহলে আলাদা হবে, তাহলে আটকে যাবে। এখানে অনেক ঘটনা ঘটতে পারে, অনেক অনেক ঘটনা কিন্তু এখানে ঘটতে পারে। মনে করুন আপনার ডাটাবেস থেকে ডাটাটা ভ্যালুটা কাটে দিছে, ডাটাবেস থেকে ভ্যালুটা কাটছে, কাটার পরে মনে করেন সিস্টেম সমস্যা হয়ে গেছে, তখন কি হয়েছে, তখন কিন্তু ঘটনা ঘটে না, আমি টাকা ক্লিক করছি, দেখা যায় আমার মোবাইলে মেসেজ চলে আসছে যে ভাই আপনার টাকা কাটে ফেলেছি, কিন্তু টাকা মেশিন দিয়ে বাইরে না। কেন হয় না? কারণ মাঝখানে একটা ইন্টারাপ্ট হয় যে ডাটাবেস থেকে টাকাটা কাটে ফেলছে, কিন্তু আপনার তার মাঝখানে সিস্টেম সমস্যা হয়েছে, টাকা আর দিতে পারেনি সিস্টেম। তাহলে আপনি যদি একবার রিকোয়েস্ট করে ফেলেন আপনার কিন্তু আর রাইট থাকে না। হ্যাঁ, তাহলে এরকম ডাটা যখনই আপনি ডিলিট করবেন তখনই এই কোডটা এক্সিকিউট করবেন, যদি কখনো ভবিষ্যতে মনে হয় যে এক্সিকিউট করার প্রয়োজন পড়ে, তাহলে এই ডাটা ডিলিটের সময় আপনি একটু সচেতন থাকবেন। ঠিক আছে, এখানে অবশ্যই হোয়ার ক্লজ ইউজ করবেন। হোয়ার কি বলতেছি, হোয়ার আইডি ইকুয়াল টু, যে আইডি ইকুয়াল টু যা 3 তাকে আমি ডিলিট করবো, যে আইডি ইকুয়াল টু 3 তাকে ডিলিট করে দেবো। ঠিক আছে, একটু ডিলিট বাটন ক্লিক করলাম, তাহলে সে ডিলিট হয়ে গেছে, আইডি 3টা ডিলিট হয়ে গেছে। চলুন ব্রাউজে করে দেখি একটু ডিলিট হয়েছে নাকি। 3 নাম্বার ডিলিট হয়ে গেছে। এখন এটা ইনসার্ট করে দেখেন 4 নাম্বার হয়ে যাবে, 3 নাম্বার পাবেন না। ঠিক আছে, তো এই হলো ঘটনা। এখন আমি চাচ্ছি যে একটা ডাটা আপডেট করব, কি করব, এটা লাস্ট। অনেক সময় আছে তো আপনাদের এখানে ক্লাসের অ্যাভেলেবেল টাইম আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ডাটাবেসটাকে এখন আপডেট করবো আমরা, কি করব, সিম্পল জিনিস শিখেছি তো, অনেক কঠিন জিনিস শিখেছি, সামনের দিক থেকে কঠিন জিনিস হবে। আমরা হচ্ছে এখন ডাটাটাকে আপডেট করব, তাহলে আমাদের কি করতে হবে, সাপোজ একটা এক্সিস্টিং ডাটা আছে, ওই ডাটার কিছু অংশ আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সেটা কেমনে করব, সেটা আমাকে আপডেট করে চালাতে হবে। আচ্ছা, এখন দেখেন আপডেট করলে কি, আপডেট দিতে হবে, তারপরে নেম দিতে হবে, আপডেট
টেবিল নেম, তারপর হচ্ছে সেট। আমি মনে করেন যে কোনো কিছু আপডেট করবো না, আমি জাস্ট অ্যাড্রেসটা আপডেট করবো। কী করবো? শুধু অ্যাড্রেস আপডেট করবো। কার অ্যাড্রেস আপডেট করবো এটা বলে দিতে হবে। কার অ্যাড্রেস? where id equal to 1, যার id equal to 1 তার অ্যাড্রেসটাকে আমি আপডেট করব। আর যদি id equal to where না দেন তাহলে সবার অ্যাড্রেস আপডেট হয়ে যাবে। সবার অ্যাড্রেস তখন কী হয়ে যাবে? সবার অ্যাড্রেস, আপনি একজন করে অ্যাড্রেস আপডেট করতে চাইছেন, দেখা যাবে যে গোটা ডাটাবেজে সবার অ্যাড্রেস ঢাকা হয়ে গেছে। ঠিক আছে, এটা করা যাবে? করা যাবে না। তাহলে নির্দিষ্ট একজন অ্যাড্রেস আমাকে আপডেট করতে হবে। তাহলে আপডেট কোডটা কি হলো? আপডেট টেবিল নেম সেট, তারপরে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা কি দেবো? আমি অ্যাড্রেসটা দেবো দিনাজপুর। তাহলে দেখেন এই যে 1 নম্বর যার আইডি তার অ্যাড্রেসটা কি হয়ে যাবে? দিনাজপুর হয়ে যাবে, যাই থাকুক না কেন। আগে যেই থাকুন, আগে মানে ঢাকা ছিল, এখন আমি চাচ্ছি যে এটা আপডেট করে দিনাজপুর করবো। তাহলে আপডেট করে আমাকে চালাতে হবে। সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হলো আপডেট টেবিল নেম সেট, তারপর হচ্ছে কলাম নেম ইকুয়াল টু ভ্যালু। আবার যদি আনতে চাই কমা, কলাম নেম ইকুয়াল টু ভ্যালু। আচ্ছা, এটা যদি আমরা গো করে দিই, দেন দেখেন, দেন এই দিনাজপুর হয়ে গেছে, 1 নম্বর অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমরা একটু দেখি কী কী করলাম আর কী করলাম। আচ্ছা, এটা তো আজকে করানোর দরকার ছিল। আচ্ছা থাক, আজকে একটু ভেজাল আছে অফিসে, আজকে থাকি বন্ধু, ঠিক আছে? আচ্ছা, ভিডিওটা সিআর সাহেব পেন ড্রাইভ দেন। হ্যাঁ হ্যাঁ, কোটেশনের মধ্যে থাকবে। কোটেশন, এই যে কোটেশনের মধ্যে আসি, ভ্যালু যদি ভার্কার হয় আবার টেক্সট হয় তাহলে কোটেশনের ভিতর, আর ভার্কার ইন্টিজার হইলে সেম রুল সবখানে। এখন যে কোনো কোয়েরির ক্ষেত্রে রুলটা সেম। এই যে আমি হোয়ার আইডি ইকুয়াল টু 1 দিচ্ছি সবসময়, এখানে কি আমি ইনভার্ট দিছি? কেন দেয়নি? ইন্টিজার। আবার যদি ওইটা যদি আপনার ভার্কার হইতো বা টেক্সট হইতো তাহলে আমি কী করতাম? আচ্ছা, এটা কার?